কলকারখানা চললেও কাল থেকে সর্বাত্মক লকডাউন এমন ঘোষণায় গ্রামে ফেরার জন্য বাস টার্মিনাল, লঞ্চঘাট ও স্টেশনে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। যেভাবে পারছেন চেষ্টা করছেন ঢাকা ছাড়ার। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অনেকেই চেষ্টা করছেন বিকল্প বাহনে চেপে বসার। কেউ অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, আবার কেউ বা সুযোগ খুঁজছেন মালবাহী গাড়িতে করে বাড়ি ফেরার। এতে করে থাকছে না স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা, বাড়ছে করোনার ঝুঁকিও। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে রয়েছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, গণপরিবহনে মানুষের ভিড় এবং স্বাস্থ্যবিধি মানার প্রবণতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আজ কিন্তু কালকে যেহেতু লকডাউন শুরু হচ্ছে, সেহেতু আজ বলা চলে যে শেষ কর্মদিবস, এবং সে কারণে কিন্তু আমি যদি দেখাই যে কল্যাণপুরে কিন্তু যথেষ্ট ভিড় আছে, এবং যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বলা চলে যে তারা যে যাত্রী পরিবহনের যে নিয়মটি ছিল 50% সেটি তারা মানছেন, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বেশ উদাসীন বলা যায় এখন পর্যন্ত। কিন্তু একটি বিষয় যে আজ যেহেতু শেষ কর্মদিবস এবং আগামীকাল পুরোপুরি লকডাউন শুরু হচ্ছে, সে কারণে কিন্তু এখন অনেকেই ঢাকা ছাড়ছেন, এবং আমরা যেটি দেখেছি যে মাইক্রোবাস বা বিভিন্নভাবে তারা ঢাকা ছাড়ার চেষ্টা করছেন, কিন্তু যারা ঢাকা ছাড়ছেন তারা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে এই যে মানুষগুলো যারা ঢাকা ছাড়ছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছেন, কারণ আমি অনেকে দেখেছি যারা মোটরসাইকেল যোগেই আসলে দূরের রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে যেটি বলা চলে যে স্বাস্থ্যবিধি মেনে যে এখন পর্যন্ত যে গণপরিবহনগুলো চলছে সেটা বলা যায় না, কিন্তু তারপরও যাত্রী পরিবহনের ক্ষেত্রে তারা কিন্তু নিয়মটি মানছেন। এবং সেই সঙ্গে আমি যদি একটু বলে রাখি যে আজ যেহেতু শেষ কর্মদিবস, সেক্ষেত্রে কিন্তু রাস্তায় এখন প্রচণ্ড ভিড় রয়েছে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা অনেকেই কিন্তু আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কল্যাণপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন চললেও সচেতন হচ্ছেন না মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই বাইরে ঘোরাফেরা করছেন তারা, ব্যবহার করছেন না মাস্কও। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আজও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি চলাচল করছে। সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচল করছে না স্বাস্থ্যবিধি না মেনেই। শপিং মলগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে বাজারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। 14 এপ্রিল থেকে নতুন করে লকডাউনের ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। এতে ফেরিঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আটকা পড়েছে 6 শতাধিক গাড়ি। 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত আটকে থাকছে যানবাহনগুলো। তবে 14টি ফেরি সচল থাকায় পাটুরিয়া দৌলতিয়া নৌপথে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। লকডাউন ঘিরে গ্রামের বাড়িতে ছুটছেন অনেকেই, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, গণপরিবহন বন্ধ থাকার পরও ঘাটে মানুষ এবং গাড়ির ভিড় কেমন দেখছেন? হাবিবা, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে ছোট গাড়ি আটকা পড়েছে কমপক্ষে 4 শতাধিক, এবং পণ্যবাহী ট্রাক 2 শতাধিকের বেশি কিন্তু এখানে পাটুরিয়া ঘাটে আটকা রয়েছে। এবং আমরা দেখছি যে ঢাকা পাটুরিয়া মহাসড়কে ছোট যে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি সহ বিভিন্ন ধরনের গাড়ি এবং পণ্যবাহী ট্রাক সেগুলো কিন্তু পাটুরিয়ার দিকে আসছে। এবং পাটুরিয়া 0 পয়েন্ট থেকে শুরু করে প্রায় 1.5 কিলোমিটার লম্বা ট্রাকের সারি অপেক্ষমান রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছে ফেরি সেক্টরে 14টি ফেরি দিয়ে তারা ফেরি পারাপারে কাজ করছে, এবং যে সমস্ত
প্রাইভেট কার, মাইক্রোবাসের যাত্রী রাত 4টা 3টা পর্যন্ত এসেছে। তারা কিন্তু এখন পর্যন্ত পাটুরিয়া ঘাট পার হয়ে ফেরিতে দিয়ে দৌলতদিয়া যেতে পারেনি। হাবিবা, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর আলম বিশ্বাস জানাচ্ছিলেন পাটুরিয়ার ঘাট থেকে। লকডাউনে সরকারি সহায়তার স্বচ্ছ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। যাদের জন্য বরাদ্দ তাদের হাতেই যেন পৌঁছায় সেই উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়েই সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান সরকারি সহায়তা বিতরণে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এ সময় বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস সহ সব ধরনের কর্মযোগ্য। তাই লকডাউনের সময় টিকে থাকা নিয়ে আশঙ্কায় আছেন নিম্ন আয়ের এসব মানুষগুলো। লোকজন কোনো কাজের নাই, সবারই বেকার হয়ে গেছে। তো সরকারে যদি কিছু অনুদান দেয় তাহলে সবাই বাঁচতে পারবে। লকডাউন হলে কামে নেয় না, কামে নিউন যাইতো না, সংসারে কষ্ট হয়, স্বামী কিছু করা হয় না, খুব জ্বালার মধ্যে পড়ছি। এটা তো চাই আমরা সবাই, কিন্তু যারা নেতাগিরি করে হেরাই খাইয়ে ফেলায়, উপরের থেকে নামতে নামতে ওই যে আইতে কিছুই পাই না আমরা। যদি সরকার আমাকে কোনো পদক্ষেপ নেয় তাইলে হয়তো বা মানুষ যদি কিছু সাহায্য দেয় তাইলে আমরা চলতে পারবো, আর নাইলে আমাদের চলার তো এটা বুঝতেছে না কি অবস্থা রাস্তায়। তবে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষের কথা বিবেচনা করে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় জুন পর্যন্ত 1700 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। জুন পর্যন্ত একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা গতবারের মতো 1 থেকে 6 কোটি পরিবার, অর্থাৎ প্রায় 5 কোটি থেকে 6 কোটি আমরা মানবিক সহায়তা দিব। এটার জন্য আমাদের বাজেট লাগবে, আমরা ক্যালকুলেট করেছি প্রায় 1700 কোটি টাকা। ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা কার্যক্রমে কোনো রকমের অনিয়ম হয়নি। যারা এটা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে এবং গতবারই এটা এই সরকারের এই পদক্ষেপ নেওয়ার কারণে গতবারই এটা ছেড়ে গেছে। এবার আর কোনো সম্ভাবনা নাই। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ সেবা নিশ্চিতে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি। কারা কারা পেরো এটা যদি লিস্টিংটা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবল হয়, তাহলে যারা পাওয়ার কথা না সে যদি পেয়ে থাকে অন্যরা কিন্তু দেখবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যার পাওয়ার কথা সে পাইলো না, তারাও কিন্তু দেখলো যে তার লিস্টে নাম নাই। আপডেট করা যায় লিস্টিংটা, সেটা মনোযোগ দেওয়া উচিত যাতে যারা খুবই দরকার নিডি তারা যেন পায়। এটা খুব দরকার, আদারওয়াইজ তারা বের হয়ে চলে আসবে, আপনি কিন্তু ইনফেকশন কন্ট্রোল করতে পারবেন। সব কিছু সরকার নিজের কাঁধে নিয়ে গেলে সরকারের জন্য কষ্টকর। আমার কাছে মনে হয় যে সুবিধাটাও ঠিক মতো পৌঁছে না, যেহেতু আমাদের অলরেডি কিছু এস্টাবলিশড কিন্তু চ্যারিটি অর্গানাইজেশন আছে যাদের নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তারা ভালোভাবে কাজ করবে। এরকম কয়েকটা অর্গানাইজেশনকে যদি আমরা ইনভলভ করি এবং এরিয়া ওয়াইজ ভাগ করে দিই এবং সরকার সহযোগিতা দেবে, ফাইন্যান্সিংটা সরকার করবে কিন্তু কাজটা ওরা করবে। সরকারি সহায়তা সুনির্দিষ্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য স্বচ্ছ ডাটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখন থেকে যা যা করা দরকার আমার মনে হয় লিস্টিংটা খুব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। কেন হঠাৎ করেই করোনা সংক্রমণ এত বেড়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ যখন সীমিত ছিল তখন সবার অবারিত চলাফেরাই এর জন্য দায়ী। তাছাড়া যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ধারণ দেশে ছড়িয়ে পড়ায় ভূমিকা রেখেছে। তবে ঢেউয়ের ঊর্ধ্বমুখিতা যেমন রয়েছে তেমনি আছে নিম্নমুখী প্রবণতাও। তাই সরকারের নতুন পদক্ষেপ সংক্রমণ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। খান আলমিনের রিপোর্ট থাকছে বিস্তারিত। চারদিকে আতঙ্ক, শুনশান নীরবতা আর সতর্কতা ও সচেতনতা। এর উপর ভর করেই গত বছরের জুলাই মাসের পর থেকে করোনার সংক্রমণ নিচের দিকে নামতে থাকে। আতঙ্ক, নীরবতা, সতর্কতা আর সচেতনতা একসময় সবই উবে যায়। সাধারণের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জন্মায় করোনা হয়তো বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, হাটবাজার, রাস্তাঘাট, সব জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এর মধ্য দিয়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, যা প্রথম ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা এই অনিয়ন্ত্রিত জীবনধারাকেই দ্বিতীয় ঢেউয়ের পেছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের করোনার নতুন ধরন। 10 লক্ষের মতো মানুষ প্রায় কক্সবাজারে ছিল। এছাড়া বাজারঘাট, গণপরিবহন প্রভৃতি জায়গায় স্বাস্থ্যবিধি মানার
কোনো বালাই ছিল না। এইসব হলো একটা বেসিক কারণ। এছাড়াও যদি অন্য কিছু চিন্তা করতে যায় তাহলে আমাদের দেশে সাউথ আফ্রিকান ইউকে ভেরিয়েন্টের কারণেই হয়তো এটা বাড়তেছে। আমরা একইভাবে স্বাস্থ্যবিধি শিথিল করেছি, ধর্মীয় অনুষ্ঠান করেছি শীতের সময় বদ্ধ জায়গায়, কাজে এগুলো আমাদের সংক্রমণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দিনকে দিন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ এখন পরীক্ষার বিপরীতে 20% উপরে, 23% টপকেছে বেশ কয়েকদিন। 28 মার্চ থেকে 8 এপ্রিল কেবল এই 11 দিনই শনাক্ত হয়েছে 74,326 জন। এই সময় নমুনা পরীক্ষা করা হয়েছিল 3,49,064টি। পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে 21.29%। এমন চলতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখনই যদি এটাকে কোনোভাবে কন্টেইনমেন্ট করা না যায় তাহলে এই যে 23 বা 4% যে এখন ডিটেকশন রেটটা সেটা বেড়ে 30 বা তার বেশি হবে। আমাদের 500 জনের ভর্তি লাগে ডেইলি, তাহলে আমাদের হসপিটাল প্লাস হলো আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাবে। সরকার পরিস্থিতি সামাল দিতে 7 দিনের লকডাউন দিয়েছিল। করোনার সংক্রমণ রোধে কাজ না হওয়ায় আরো 7 দিনের কঠোর লকডাউন দিয়েছে। এর মাধ্যমে একটা সুফল আসবে বলে মনে করেন তারা। যে কোনো পদক্ষেপ ভালো বা মন্দ সংক্রমণের উপরে প্রভাব দেখতে আমাদের 2 সপ্তাহ লাগে। 2 সপ্তাহ হচ্ছে রোগের সুপ্তিকাল, আর মৃত্যুর উপরে প্রভাব কিনা সেটা দেখতে আমাদের 3 সপ্তাহ লাগে। তাই সরকারি পদক্ষেপের ফলাফল দেখতে আমাদের আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। গেল জানুয়ারির দিকে 3% পর্যন্ত নেমে এসেছিল সংক্রমণের হার। 8% উপরে উঠলেই বলা হয় সংক্রমণের হাই ফ্লো। এখন 20-এর উপরে, বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। খান আলামিন, RTV, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। হাসপাতালে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, বেশ কয়েকটি হাসপাতালের অবস্থা আমি দেখেছি যে সেগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং অনেকেই এখন সাধারণ বেডের জন্য যদিও সুযোগ থাকছে কিন্তু আইসিইউ বেড নাই, যে কারণে মানুষকে কিন্তু বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছে। এই হাসপাতালটিতেও বেশ চাপ রয়েছে। আমি এখন রয়েছি এই হাসপাতালটিতে যে করোনা টেস্ট হচ্ছে সেই জায়গাটিতে রয়েছি। এখানে সকাল 9টা থেকে অনেকেই এসে ভিড় করছেন করোনা টেস্ট করানোর জন্য। যেহেতু প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এবং মৃত্যু বাড়ছে, যে কারণে মানুষের মধ্যে করোনা টেস্ট করানোর একটি প্রবণতা বেড়েছে। এখানে সকাল 9টা থেকে করোনা টেস্ট শুরু হয়েছে। আপনি দেখছেন যে এখানে প্রচণ্ড রকমের ভিড় রয়েছে। এখানে যে শারীরিক দূরত্বের বিষয়টি, সেই বিষয়টি নেই। অর্থাৎ এখানেও কিন্তু ঝুঁকি তৈরি হচ্ছে, করোনা ছড়ানোর মতো একটি অবস্থা তৈরি হচ্ছে, যে কারণে এখানকার যারা আনসার সদস্য রয়েছেন তারা কিছুক্ষণ পর পর মানুষদেরকে সচেতন করছেন যে যারা যেন শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। কিন্তু এটি সাধারণ মানুষ যারা এসেছেন এখানে করোনা টেস্ট করানোর জন্য তারা সেই বিষয়টিকে তেমন একটা কর্ণপাত করছে না। এছাড়া হাসপাতালটিতে অতিরিক্ত রোগী রয়েছে, যে 250 জনের ধারণ ক্ষমতার এই হাসপাতালটি, তার অতিরিক্ত রোগী রয়েছে এখানে চিকিৎসা দেওয়ার জন্য এবং অনেক রোগী ভর্তির জন্য অপেক্ষামান রয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে হাসপাতালগুলোতে রোগী আসছে, প্রচুর রোগী আসছে করোনা, কিন্তু সেইভাবে তারা চিকিৎসা পাচ্ছেন না এবং বিভিন্ন হাসপাতালে তারা আসলে ঘুরছেন। তো এখন যারা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন তারা অনেকে অভিযোগ করেছেন যে সরকার সক্ষমতা বাড়ালেও এটি যেন কার্যকরী হয় এবং বাস্তবায়ন করা হয়, সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী AR বাদল। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে হাসপাতালে ভিড় করছেন রোগীরা, এতে বিভিন্ন স্থানে আইসিইউ বেড সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে কিন্তু কোনোভাবেই করোনার সংক্রমণ কিন্তু রোধ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায়
541 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 7 জন কিন্তু মারা গিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে এই চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় কিন্তু আসলে কোনোভাবেই করোনার রোগীদেরকে আসলে সেবা দিয়ে সেইভাবে সন্তুষ্ট করা যাচ্ছে না, যার কারণে চট্টগ্রামে কিন্তু আইসিইউ বেডের স্বল্পতা না থাকলেও কিন্তু রোগীরা কিন্তু হতাশার মধ্যে আছেন, যেহেতু টেস্ট দেওয়ার পরে নমুনা দেওয়ার পরে কিন্তু 4 থেকে 5 দিন পরে সেই নমুনার রিপোর্ট আসতেছে, এই জন্য কিন্তু অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আর এই আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কিন্তু বিআইটিআইডি হাসপাতালে, এখানে কিন্তু যেই নমুনা দিতে আসছেন ওনারা কিন্তু কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দিচ্ছে না। এই হাসপাতালটিতে কিন্তু আইসিইউ নাই, এইচডিইউ আছে, তবে এইচডিইউর কোনো সিট খালি নাই। এখানে কিন্তু রুগীরা কিন্তু এক প্রকার হতাশার মধ্যে আছেন। হাবিবা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। গত বছর পেঁয়াজ বিক্রি হয়েছিল 200 টাকার উপরে, আর এবছর নিত্যপণ্যের নানা অস্থিরতার মধ্যেও স্বস্তিতে পেঁয়াজের বাজার। চলতি মুড়ি কাটা সিজনে প্রায় দ্বিগুণ উৎপাদন হওয়ায় দেশি পেঁয়াজের বাজার সয়লাভ, দামও কম। কৃষকদের এমন কৃতিত্বের পেছনে সরকারের বিশেষ নীতি কাজ করেছে বলে দাবি কৃষি বিপণন অধিদপ্তরের। বিশ্লেষকরা বলছেন, আমদানি শুল্ক বাড়ানো সহ মজুদ ব্যবস্থাপনা শক্তিশালী করা গেলে সারা বছর সাধ্যের মধ্যে থাকবে দেশি পেঁয়াজ। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। অনিশ্চিত আর অস্থির পেঁয়াজের বাজারের এমন চিত্র দেখা মেলেনি আগে। ভরপুর দেশি পেঁয়াজের দাপটে উধাও আমদানি করা পেঁয়াজ, দামও হাতের নাগালে। বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের এই সময়ে ভারতীয় পেঁয়াজের প্রভাব থাকলেও এবারে চিত্র ভিন্ন। দেশি পেঁয়াজের কোনো ঘাটতি নাই, প্রচুর মজুদ আছে। আমাদের দেশি পেঁয়াজ বাংলাদেশে যা আছে, ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নেই। ইন্ডিয়ান পেঁয়াজ যাও বা আসতেছে, এগুলো চলতেছে না। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, গত বছরের চেয়ে 3 লাখ টন বেড়ে এবার মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন হয়েছে 7 লাখ টন, যা সরকারের গত 4 বছর মেয়াদী পরিকল্পনারই ফল। এই বছর 29 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হচ্ছে। ইতিমধ্যে 7 লক্ষ টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে, যেখানে গত বছর 4 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে মাত্র। পেঁয়াজের আমদানিও যাতে বেশি না হয়, উৎপাদন যাতে বেশি হয়, সেভাবে আমরা একটার সাথে একটা সমন্বয় করে পেঁয়াজের দামটা এই বছর আমরা স্থিতিশীল রাখবো। বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু উৎপাদন বাড়লেই হবে না, বিস্তৃতি ঘটাতে হবে মজুদ ব্যবস্থাপনার। সংরক্ষণের ব্যবস্থা জোরদার করা যায়, তাহলে সারা বছরই ভোক্তা সহনীয় পর্যায়ে পণ্যটি ক্রয় করতে পারবে। যদি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদেরকে সংকটে ফেলে, আমরা বিপাকে পড়ব না। পেঁয়াজ নিয়ে যেন কারসাজি না হয়, সেদিকে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রত্যেক ব্যবসায়ী তো লাভের জন্য করে, সেই লাভটি যেন কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, লাভটি যেন একেবারে বিশাল ব্যবধান না। আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাতে করে সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 22 লাখ টন, যার 18 লাখ টনই উৎপাদন হয় দেশে, বাকিটা আসে বিদেশ থেকে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এই সঙ্গে শেষ করছি সকালের সংবাদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।